বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের মধ্যে একটি নিশ্চয়ই ২৫শে বৈশাখ। সারা বছর কবি আমাদের মনের ভেতর থাকেন, কিন্তু ২৫শে বৈশাখ এলে মনে হয় কবি আরেকটু কাছে এসে গেছে। এবছর কবির ১৫৯তম জন্মদিন। আমরা আমাদের ছোট ছোট টুকরো টুকরো কিছু ফুলের ডালি তৈরি করেছি কবিকে নিবেদন করব বলে। এই বছরটা রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে একটি অন্য মাত্রায়, কারণ আমরা গৃহবন্দী। এক অজানা শত্রুর আক্রমণে চারিদিক এখন বন্ধ হয়ে রয়েছে। আবেগ এবং অনুভূতিগুলোকে কিন্তু বন্ধ করে রাখতে পারেনি। প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়, স্কুলে, পাড়াতে, সমস্ত জায়গায়। এই বছরও রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে, শুধু দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম। গৃহবন্দী থাকার জন্য বেশ কিছু অসুবিধাও যেমন রয়েছে, তেমনি একটি সুবিধাও রয়েছে। আমরা যথেষ্ট সময় পাচ্ছি নিজেদের পছন্দগুলোকে, যেগুলো দৈনন্দিন ব্যস্ততায় হারিয়ে গেছিল, সেগুলোকে একটু লালন পালন করার। আমরা চেষ্টা করেছি নিজেদের মতো করে সুরক্ষিত দূরত্বে থেকে কবিকে বন্দনা করার। আসুন আমরা আমাদের ছোট্ট ছোট্ট ফুলের অংশ দিয়ে কবির চরণে নিবেদন করি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। জন্মদিন না, আমি তোমার এক লেখা কবিতা বলব তোমাকে শোনানোর জন্য। বলি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, তুই ঢাল উঁচু তার ঢালু তার পারি, চিক চিক করে বালি, কোথায় নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতরে। মহাবেগে কলকল কোলাহল ওঠে, খোলা জলে পাক বুড়ি ঘুরে ঘুরে ছোটে। তুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। Thank you.
রবীন্দ্রনাথ ধনী গৃহের সন্তান ছিলেন, কিন্তু বাল্য বয়সে তাকে অত্যন্ত সাধাসিধেভাবে জীবন কাটাতে হয়েছিল। এর জন্য তার মনে এতটুকু দুঃখ ছিল না। বয়স যখন 10-এর কোটা, তখনও পর্যন্ত পায়ে মোজা ওঠেনি। পায়ে থাকতো একজোড়া চটি, শীতের দিনে একটা চাদর আর একটা মোটা জামা। ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথ নানা রকম কল্পনা করতে ভালোবাসতেন, খেলতে ভালোবাসতেন। যেমন বাড়িতে মাঘোৎসব হতো, মাঘোৎসবের সময় বাঁশ পুঁতত। সেই বাঁশ পোঁতার সময় তিনি ভাবতেন, একটার পর একটা বাঁশ পুঁতে যদি আমি সেটাকে মাটির তলা অবধি যাই তাহলে কি হয়। ঠিক তেমনি আর বাড়িতে একটা ছিল পুরনো দিনের নবাবী আমলের পালকি। সেই পালকিতে চড়ে তখনকার মহিলারা গঙ্গা স্নানে যেতেন। রবীন্দ্রনাথ একা একা সেই পালকিতে উঠে বসে ভাবতেন, আমিও যেন রবিনসন ক্রুসোর মতো কোন অজানা কোন দ্বীপে চলে গেছি, সেখান থেকে দেখছি। এই রকম বিভিন্ন খেলা তারা একসাথে খেলতেন। এছাড়া ছিল পাড়ার বিভিন্ন ছেলেদের কাছ থেকে স্কুলের গল্প শোনা। এই রকমভাবে আরেকটা কি খেলা ছিল, যেটা না বললেই না, সেটা হচ্ছে বলিদান পর্ব। বলিদান তো সত্যি সত্যি হতো না, তার একটা কাঠের ঘোড়া ছিল। সেই কাঠের ঘোড়াকে তার একটা মজার ছড়া বলে সেটাকে মিছিমিছি বলে দিতেন। কি ছড়াটা ছিল দেখে বলি। সিঙ্গি মামা কাটুম, আন্দি বসের বাটুম, উলুকুট ঢুলুকুট ঢ্যাম কুর কুর, আখরোট বাকরোট খট খট খাটস, পট পট পটাস। এই সমস্ত সময়ও আসছে বাড়িতে আব্দুল মাঝি। আব্দুল মাঝি তাকে নানা গল্প করত। গল্প করে তিনি মনে মনে ভাবতেন যে এই বিভিন্ন দেশে 7 সমুদ্র 13 নদীর পাড়ে আমি যাচ্ছি। এইরকমভাবে তার কল্পনা জগতে তিনি বাস করতেন। এক সময় রবীন্দ্রনাথ বোলপুরে একটি আদর্শ বিদ্যালয় গড়ে তুলেছিলেন। এখানে খোলা জায়গায় খেলাধুলোর মধ্যে শিশুদের পড়ানো হতো, নাচ গান ছবি আঁকা শেখানো হতো। দেশের এবং বিদেশের অনেক গুণী শিক্ষক এখানে পড়াতে এসেছিলেন। এই বিদ্যালয়টি পরে বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট শহর চন্দননগর, যার খ্যাতি জগদ্ধাত্রী পুজো, আলোকসজ্জা ইত্যাদির জন্য। পরাধীন ভারতে এই চন্দননগর ছিল বিপ্লবীদের তীর্থস্থান।
আমরা অনেকেই জানি না এই ছোট্ট শহর চন্দননগরের সাথে কবিগুরুর কি ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ তার সারা জীবনে অনেকবারই চন্দননগরে এসেছেন। এখানকার নদী, প্রাকৃতিক শোভা, শান্ত স্নিগ্ধ পরিবেশ তাকে মুগ্ধ করেছিল। তিনি নিজেই বলেছেন, এখানেই আমার কবি জীবনের উদ্বোধন, এই নদী তীরেই আমি জীবনে প্রথম মুক্তির স্বাদ পেয়েছি। রবীন্দ্রনাথের প্রথম এই শহরে আসা কিশোর বয়সে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ এই সময় বাস করতেন চন্দননগরের স্ট্যান্ডের ধারে একটি দোতলা বাড়িতে। বাড়িটির নাম ছিল রিভার ভিউ। রবীন্দ্রনাথ, তার নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ, নতুন বৌঠান কাদম্বরী দেবী এই বাড়িতে বেশ কয়েক মাস কাটিয়েছিলেন। রাতে জ্যোতিদাদা বেহালা নিয়ে ছাদে বসতেন, বৌঠান নিয়ে আসতেন ছাঁচি পানের ডিবে। ওদিকে রবীন্দ্রনাথ গান ধরতেন, সে গানের সুর ভেসে যেত অনেক দূর। বয়সে রবীন্দ্রনাথের ঘটা করে উপনয়ন হলো। তার কিছুদিন পরেই জ্যোতিদাদা একটা শুভ সংবাদ দিলেন, আমরা চন্দননগর যাচ্ছি বেড়াতে, তোমারও যাওয়ার অনুমতি মিলেছে। তবে এবারে রিভার ভিউ বাড়িতে নয়, শহরের দক্ষিণ প্রান্তে
গোন্দলপাড়ায় মোড়ান সাহেবের বাগান বাড়িতে। মোড়ান সাহেব ছিলেন নীলকর, খুব শৌখিন মানুষ। তার বিশাল বাগান বাড়ির পাশ দিয়ে কুলকুল করে বয়ে যেত গঙ্গা নদী। কবিগুরুর কবি জীবনের উন্মেষ হয়েছে এই মোড়ান সাহেবের বাগান বাড়িতে। বাগানটি ছিল বড় যত্নে তৈরি, তাতে আড়ম্বর ছিল না, কিন্তু সৌন্দর্যের ভঙ্গি ছিল বড় বিচিত্র। বাড়ির সর্বোচ্চ চূড়ায় একটি ঘর ছিল, তার সব দরজাগুলি ছিল মুক্ত। সেখান থেকে দেখা যেত ঘন বকুল গাছের আগডালে চিকন পাতায় আলোর ঝিলিমিলি। চারিদিক থেকে দুরন্ত বাতাস সেখানে বাধা পেত না, আর ছাদের ওপর মনে হতো মেঘের খেলা যেন পাশের বাড়ির আঙিনায়। এইখানে তিনি তার মানসিকের ডাক দিয়ে বলেছিলেন, অনন্ত এ আকাশের কোলে টলমল মেঘের মাঝারে এইখানে বাঁধিয়াছি ঘর, তোর তরে কবিতা আমার। রবীন্দ্রনাথ ও কাদম্বরী। রবীন্দ্রনাথের নতুন দাদা যতীন্দ্রনাথ কাদম্বরী দেবীকে বিয়ে করে যখন ঠাকুর বাড়িতে এলেন, তখন কাদম্বরীর বয়স 9 বছর আর রবীন্দ্রনাথের বয়স তখন 7 বছর। বৌঠান আর রবীন্দ্রনাথের বয়স কাছাকাছি হওয়াতে দুজনের সম্পর্কে একটি সখ্যতা তৈরি হল। পরবর্তীকালে সাহিত্য জগতে রবীন্দ্রনাথের এই প্রতিপত্তির পেছনেও কাদম্বরী দেবীর একটি বড় ভূমিকা আছে। কারণ রবীন্দ্রনাথ যা লিখতেন তাই প্রথমে উনি কাদম্বরী দেবীকে পড়াতেন, এবং কাদম্বরী দেবী ছিলেন রবীন্দ্রনাথের এক বড় সমালোচক। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। কাদম্বরী দেবীকে উৎসর্গ করে উনি কিছু কাব্যগ্রন্থ প্রকাশ করেন। কাদম্বরী দেবীর উপন্যাস ও কবিতার প্রতিও
সমান অনুরাগ ছিল। উনি বঙ্কিমচন্দ্রের লেখা ভীষণ পছন্দ করতেন। বিনোদ বিহারী চক্রবর্তীর শারদামঙ্গল সঙ্গীত পাঠ করে তিনি মুগ্ধ হন। রবি ঠাকুর এবং কাদম্বরী দেবীর সমান বয়স হওয়ার জন্য তাদের সম্পর্কের মধ্যে একটি সখ্যতা ছিল এবং যে কারণে তাদের মনে মনোমালিন্য প্রায়ই হতো। যদিও এই মনোমালিন্য বেশিক্ষণ স্থায়ী হতো না, কাদম্বরী দেবী ঘুষ দিয়ে সেই মনোমালিন্য ভাঙাতেন। কাদম্বরী দেবী যখন বেশি দিনের জন্য কোথাও যেতেন, রবি ঠাকুর তখন কাদম্বরীর ঘর থেকে কোনো একটি মূল্যবান জিনিস সরিয়ে রাখতেন। এবার কাদম্বরী দেবী আসলে তখন কাদম্বরী দেবীকে রবীন্দ্রনাথ বলতেন, আমি কি তোমার চৌকিদার? তুমি ঘর খুলে যাবে আর তোমার ঘর পাহারা দেব? সেই শুধু রাগত সালে কাদম্বরী দেবী বলতেন, তোমায় আমার ঘর পাহারা দিতে কে বলেছে? তুমি তোমার হাত সামলাও। এই শুনে রবীন্দ্রনাথ হেসে কাদম্বরীর মূল্যবান যে জিনিসটি তিনি লুকিয়েছিলেন সেটা ফেরত দিয়ে দিতেন। এখানে মধুর সম্পর্কে হঠাৎ জবনিকাপাত। 1884 সালে 25 বছর বয়সে শোনা যায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে আত্মহত্যা করেন কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথের লেখায় কাদম্বরীর কথা বারবার উঠে এসছে। কাদম্বরী দেবীকে রবীন্দ্রনাথ চিরকাল এক স্নেহবই নারী হিসেবে সম্মান করেছেন। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তে